সামনে আজকে গল্পটি শুরু করব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আজ যে গল্প আপনাদের বলতেছি, এটা যদি আপনারা শুনেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশে এক গ্রামের ঘটনা, যেটা আজও মানুষ চাপা গলায় বলে, জোরে জোরে কথা বলতে ভয় পায়। গ্রামটা খুব এতটা বড় না, তবে খুব শান্ত, সভ্য, এরকম মনে হচ্ছে। তো দিনের বেলায় শিশুদের হাসির শব্দ, ওই জায়গাটাতে শিশুদের হাসির শব্দটা শোনা যায় দিনের বেলাতে। ওইখানে যে বাচ্চাটি যাবে, ওই বাচ্চাটিও মানে হাসবে। যে বাচ্চাটি সবসময় কাঁদে, ওইখানেও হাসে। এই হচ্ছে অবস্থা। ধানের পাতায় হালকা শু 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 শব্দ করতে থাকে, এবং কি দূরে গরুর ঘন্টা ঝুনঝুন করে বাজে। ওইখানে কিছু ধান গাছের চারা আছে, ওইখানে কিছু বাতাসের মতো শু 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 শব্দ হয়, কিন্তু সব কোনো বাতাসও নাই, কিচ্ছু নাই, কিন্তু অটোমেটিক শু শু শব্দ করে। আর হচ্ছে আমাদের যে গ্রামে যে গরু গলায় যে একটা ঘন্টা লাগায়, তো গরু যদি হাঁটে টন 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 করে শব্দ করে, এরকম শব্দ শব্দ করে, ঝুনঝুন ঝুনঝুন শব্দ করতে থাকে। মিলিয়ে স্বাভাবিক গ্রাম। আর রাতের বেলা কিন্তু ওই গ্রামে মাঝখানে আছে পুরানো একটা বাঁশ গাছ, যেটা সূর্য ডুবলে বদলে যায় মাঝখানে। বাঁশ বাগান দিয়ে মানুষ দিনে শর্টকাট নেয়, মানে ওই বাঁশ বাগান দিয়ে মানুষ দিনের বেলা খুবই কম হাঁটে, খুব কম চলাফেরা করে। এ হচ্ছে অবস্থা, যেটা সূর্য ডুবলে বদলে যায়, এবং যে বাঁশ বাগান দিয়ে মানুষে দিনের বেলা যেতে ভয় পায়, আর রাত তো দূরের কথা। সন্ধ্যার পর সেটার আশপাশ দিয়ে হাঁটতে কেউ সাহস পর্যন্ত করে না। যেন অন্ধকার, শুধু অন্ধকার, কারো উপস্থিতি লুকিয়ে আছে ভিতরে। এই ধরনের এই বাঁশ বাগানটার ইতিহাস কেউ পুরো বলতে পারে না, কিন্তু সবাই এক কথাই বলে, এখানে একটা মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যু ছিল একটা অবহেলা, এই অপমান নিয়ে। সেই অপমানের আগুন আজও নেবে না। মানে এখানে একজন মানুষকে অপমান করা হয়েছে, সে কিছুদিন পরে মানে দুঃখ বেদনা নিয়ে সে মারা যায়। আর মারা যাওয়ার পর তার যে আত্মাটা আছে, হুম, তো আজও কেউ কিছু মানুষ আছে বাঁশবাগানের ইতিহাসের, যে একটা মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যু ছিল একটা অবহেলা অপমান নিয়ে। সেই অপমানের আগুন আজও নেবে না, তার ওইখানে বেলে আগুনটা এখনো নেবে না। তাই রাত হলে বাতাস থেমে যায়, কুকুর ডাক দেয়, অন্ধ এবং বন্ধ হয়ে যায়। এখানে যে যায় তার দমটা বন্ধ হয়ে যায়, আর পাখিরা উড়ে যায়, আর গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়। তারা আজও জানে না কেউ আবার ডাকবে কিনা, নাম ধরে ডাকবে কিনা। আর যেই ডাকে সাড়া দেয়, আর সেই আবেগের মানুষ থাকে না। এমন কি আছে আবেগের, এখানে কোনো কথা শোনা যায় না, কিছু বলা শোনা যায় না। এমন অবস্থা হয়ে গেছে এখানের মানুষগুলো, যে এত ভয় পায়। আর মজার বিষয় হচ্ছে, এই জায়গাটা নাকি 4 পুরুষ পার হয়েছে, কিন্তু মানুষ যখন রাস্তা দিয়ে পার হয়, বেলে সাদা ভূতের মতো এই ধরনের হয়ে যায়। তো আদৌ পর্যন্ত কেউ নাকি এই ধরনের কথা বলতে পারে না সিউরিটি দিয়ে। তো এই গ্রামের মানুষগুলো সাংঘাতিক ভয় পায়। দুপুর বেলা হলে নাকি আজানের সময়, মানে আজানের আগে, বেশিরভাগ যখন আজানটা দেয় না, দেয় ওই সময় নাকি কেউ ভয়ে যায় না। তো দর্শক, মানুষ কি জন্য এরকম করে, আমি বুঝতে পারলাম। এরকম কেন যে মানুষ ভয় পায় ভূতকে? আদৌ কি ওই গ্রামে কি ভূত আছে? আমার তো মনে হয় না।
দর্শক, আপনারা বলেন এই ভূতটা কিভাবে থাকে, কিভাবে কাজ করে, কিভাবে অ্যানালাইসিস করে? এই ভূতকে যে দেখে, একটা লোক দেখার পরে নাকি বলে পাগল হয়ে গেছে। পাগল হয়ে যায় বলে সে সারা জীবন, এক লোক বলেছে, সে অন্ধকার জীবন লাইফ লিড ফিল করেছে। এ হচ্ছে অবস্থা দর্শক। তো আমরা যারা কাজ করে থাকি বা আমরা এরকম ধরনের ফিল করে থাকি, সত্যিকারই গ্রাম অঞ্চলে এমনও এমনও কিছু ভূতের ঘটনা হয়েছে যে ঘটনাটা বাস্তবসম্মত। আমরা অনেকে আছি এই ধরনের কাজগুলো, ভূতের গল্পগুলো আমরা বলে থাকি, কিন্তু আদৌ কি ভূত আছে? হ্যাঁ, ভূত আছে এখনো। আমাদের বাংলাদেশের ঘটনা যে বলে শেষ করা যায় না। আমরা যদি এই কাজগুলো করি, আমরা ভূতের এই ঘটনাগুলো যদি আমরা বলে থাকি, তারপরে আরো এরকম ঘটনাগুলো হচ্ছে, অনেক বছর ধরে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। ওই গ্রামে যারা বসবাস করে তারা বলতেছে, অনেক বছর ধরে ওই গ্রামে এইরকম অদ্ভুত ঘটনা ঘটতেইছে বেলে মাসও বেলে এরকম একটা ঘটনা ঘটতেছে। কি অদ্ভুত এবং কি ভয়ঙ্কর জায়গাটা! যারা চলাফেরা করে এখন, এবং কি ওইখানে যে বাসিন্দারা আছে, তারা বুঝতে পারে যে এখানে যে কি ভয়ঙ্কর একটা গল্প, সেই গল্পের ভিতরে এত ভয়ঙ্কর থাকতে পারে, মানে অবাক কাণ্ড লাগলো। তো আমরা যারা এই ধরনের ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শুনে থাকি, আসলে আমাদেরও ভয় লাগার কথাই স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা। তারপরে যা হচ্ছে, কেউ রাতের বেলা বাহিরে গেলে তার কণ্ঠে ঠান্ডা বাতাস লাগে। কেউ যদি ওই এলাকায় রাতে বাইর হয়, তার গলাটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে। এরকম অবস্থা হয় নাকি? আবার সেভাবে বাতাস কিন্তু ভেতরে ভেতরে কেঁপে ওঠে, মানে বাতাসটা যখন গলা দিয়ে যায়, সেই বাতাসটা নাকি কেঁপে কেঁপে ওঠে। এমন অবস্থা হয়ে গেছে। দর্শক, কি ভয়ঙ্কর একটা কাহিনী ভূতের! এই হচ্ছে অবস্থা। কারো নাম ধরে ফিস ফিস শব্দ শোনা যায়, এবং কি কারো নাম ধরে বলে ফিস ফিস শব্দ শোনা যায়। এমন অবস্থা, এত ভয়ঙ্কর ঘটনা। এ হচ্ছে অবস্থা। যেন খুব কাছ থেকে কেউ বলছে, এই শোনো তো, তারপর দূরে সরে যায়। কেউ কাছে গিয়ে বলে, এই শুনো তো, তারপর সে আবার দূরে সরে যায়। মানে কি ভয়ঙ্কর, মারাত্মক ভাবে! এটা খুবই ভয়ঙ্কর। মানে এইরকম যদি একটা ঘটনা বাংলাদেশে ঘটে তাহলে কেমন হয় দর্শক? এই ঘটনার পরে যদি আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে ওই লোকটার অবস্থা কেমন হবে? এটা অস্বাভাবিক না? হ্যাঁ, অস্বাভাবিকের মতোই। আমরা যারা এই ধরনের কাজগুলো করে থাকি, এটা আমাদের অস্বাভাবিক মনে হবে। এই ঘটনাগুলো আমরা যারা করে থাকি বা করে থাকি বা এরকম আরই, এ হচ্ছে অবস্থা। তো আমরা আরো এই গল্পটা, মানে বাস্তব, আমি আপনাদেরকে যা বলতেছি সবই বাস্তব। তারপরে আবার কাছে আসে, মানে দূরে সরে যায় আবার কাছে চলে আসে, দূরে সরে যাওয়ার পর আবার কাছে চলে আসে। রাতে শিশুর কান্নার শব্দ শোনা যায়। ওই গ্রামে রাত্রে নাকি শিশুর কান্নার শব্দ শোনা যায়, কিন্তু গ্রামের লোক কিছু তখন কাঁদছে না। গ্রামের লোক যখন উঠে দেখে যে কে কাঁদতেছে, যখন উঠার পরে দেখে কেউ কান্না করে না। এ হচ্ছে অবস্থা। বাঁশবাগানের দিকে বাঁশবাগানের দিকে তাকালে দেখা যায় পাতাগুলো স্বাভাবিকভাবে নড়ে চড়ে, অথচ আশেপাশের বাতাস নেই। বাঁশবাগানের উপরের দিকে যখন তাকায়, তখন মনে হয় কিছু নড়াচড়া করতেছে, কিন্তু যখন আলো বাতাস কোনো কিছু দিয়ে যদি নাড়াচাড়া করে বা আলো মারলে উপরের দিকে, কিছু লড়ে না।
কি অস্বাভাবিক না? আমাদের বাড়ির ভিতরে এরকম ধরনের একটা ভূতের ঘটনা ঘটেছিল। তো এরকম ঘটনাগুলো আমরাও যখন করেছি, তো খুব ভয়ংকরভাবে লেগেছে। এই ঘটনা আমরা যারা কাজ করেছি, কাজ করব বা এই ধরনের কাজটা আমরা যারা করেছি, খুব ভয়ংকরভাবে। দর্শক তাইলে বুঝতে পারেন কি ভয়ংকর বিষয়গুলো আমাদের ভয় লেগেছে। এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি যদি আমরা মানে গবেষণা করি, আসলে অনেকে বলে ভূত বলতে কোনো কিছুই নেই। এরকমও হয়েছে আমাদের বাংলাদেশে অনেকে বলতেছে ভূত বলতে কোনো কিছু নাই। এই হচ্ছে অবস্থা। হুম। তারপর আবার যখন তারা পিছনের দিকে চলে যায়, আবার তার বাঁশ পাতাগুলো লড়ে সড়ে। মানে তারা এই ভূতগুলো যখন মানুষের শব্দ বা লাইটের আলো যদি থাকে, তারা চলে যায় ভূতগুলো। তারা স্তব্ধ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। হুম। আবার পাতাগুলো অস্বাভাবিকও হয়ে যায়, স্বাভাবিকও হয়ে যায়। এটা একটা ভয়ংকর ব্যাপার না? কিন্তু আশেপাশে কোনো বাতাস পর্যন্ত নেই। ঠিক আছে? কেউ কেউ বলে সাদা শাড়ি পরা এক নারী ধীরে ধীরে হাঁটছে। আবার কেউ কেউ বলে সাদা শাড়ি পরা একটা মহিলা বা নারী সে হাঁটতেছে। এরকমও ঘটনা বেলে ঘটতেছে। এ হচ্ছে অবস্থা দর্শক। আমরা এটা এক্সপ্লেন যে করতেছি আমার নিজেরও মানে কেমন শরীরটা শিরশির শিরশির ভয় ভয় এরকম ধরনের কাজ করতেছে। হ্যাঁ, তারপর পা আহ, কিন্তু কেউ কেউ আবার বলে সাদা শাড়ি পরা অথবা তার মুখটা দেখা যায় না, শুধু লম্বা লম্বা চুল থাকে। শুধু লম্বা লম্বা বড় বড় এরকম বড় বড় এরকম অনেক বড় বড় চুল থাকে। এই হচ্ছে অবস্থা। অনেক লম্বা লম্বা চুল থাকে, কিন্তু কখনো ফেসটা তার দেখা যায় না। এই ফেসটা নাকি খুবই ভয়ঙ্করভাবে কাজ করে। তাহলে দর্শক আমাদের বুঝতে হবে এই ভয়ঙ্কর ফেস আলাটা কেমন ভয়ঙ্কর লাগে। এ হচ্ছে পা মাটিতে লাগে না, তবু হাঁটার শব্দ শোনা যায়। মানে যে বুটটা আছে তার পাটা নাকি মাটিতে লাগে না, মানে মাটিতে লাগে না, তারপরও হাঁটার শব্দ হয়। একটা মানুষ যখন স্বাভাবিক মাটির দিকে হাঁটে, মাটিতে শব্দ হবে। আর একটা মানুষ যদি মাটিতে না হেঁটেও যদি পায়ের শব্দ হয়, মাটির শব্দ হয়, তাহলে একটা মানুষ যদি দেখে যে এই অবস্থা দেখে, ওই মানুষটার অবস্থা কেমন হবে দর্শক? আমি বলাতে আমার শরীরের এই যে শিরশিরে যে কাঁটা উঠে গেছে। এই হচ্ছে অবস্থা। হুম। তবুও হাঁটার শব্দ শোনা যায়। যার কাছে গিয়ে দেখেছে তার ফিরে এসেছে, কিন্তু স্বাভাবিকভাবে না, চোখ শূন্য, কথা কম। মানে যার কাছে আসছে চোখ শূন্য, কথা কম, কিন্তু তার চেহারাটা দেখে না খুবই ভয়ঙ্করভাবে ছিল। এরকম কথাগুলো তারা বলতেছে। হুম। রাত হলে হঠাৎ উঠে বসা, কারো দিকে তাকিয়ে হেসে দেওয়া, হঠাৎ কান্না শুরু করা, সবই ঘটে। মানে যারা দেখছে তাকে, তার সামনে হঠাৎ কান্না করে, আবার হঠাৎ হাসে, আবার হঠাৎ নিস্তুপ হয়ে যায়, আবার হঠাৎ উধাও হয়ে যায়, আবার তার সামনে বিড়ালের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, মানুষের মতো হয়ে যায়, সাদা পোশাক পরে, সাদা ইটা পরে, সেটা পরে, ওইটা পরে, ওইটা পরে। মানে কেমন লাগে, কেমন ভয়ঙ্কর হতে পারে দর্শক? এটা দেখার পরে আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা দেখার পরে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এটা একটা মানুষ কিভাবে করতে পারে? একটা মানুষের আচার আচরণ কিভাবে স্বাভাবিক হতে পারে? এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা আমরা যারা এ ধরনের কাজ নিয়ে করে থাকি, আমাদের এদের ভয় লাগে।
এই ঘটনাগুলো। যখন একটা স্বাভাবিক মানুষ এই ধরনের কাজগুলো করে, এই ভূতের ঘটনাগুলো ঘটে, বেশিরভাগে বাংলাদেশের গ্রাম অঞ্চল যেখানে হিন্দুরা থাকে, সেইখানে এই ঘটনাগুলো বেশিরভাগই ঘটে। এই হচ্ছে অবস্থা। যেইখানে হিন্দু লোকগুলো থাকে, যেখানে সব ধরনের কাজ করে ভয়ঙ্করভাবে, ওইখানে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আমরা অনেক সময় অনেক কাজ করেছি, অনেক ভয়ঙ্করভাবে দেখেছি, অনেক দেখছি এই ধরনের কাজ। তো এক রাতে ৩ জন যুবক ঠিক করলো, এক রাতে ৩ জন যুবক ঠিক করছে যে তারা প্রমাণ করবে এসব কিছু ভাওতাবাজি। মানে একদিন ৩টা পোলাপাইন ঠিক করলো যে এগুলো কি ভাওতাবাজি না সত্যিকারই ঘটনা, তারা এটা দেখতে চায়। তারপর বলল ভূত বলে কিছু নেই, সবই মানুষের মন গড়া। এই ৩ জন যুবক বলছে ভূত বলে কিছু নেই, সবই মানুষের মন গড়া। ভূত বলে সবই মানুষের মন গড়া চ্যালেঞ্জ নিতে নিতে তারা মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর রেকর্ড অন করলো আর ঢুকে পড়লো বাঁশবাগানের ভিতরে। মানে তারা চালাকি করে মোবাইলের ফ্ল্যাশ অন করে বাঁশবাগানের ভিতরে ঢুকে গেল। ঢুকে প্রথমে অদ্ভুত লাগলো, জি 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 পোকা থেমে গেছে, আশপাশে কোনো শব্দ নেই, যেন সবকিছু শুনছে, শুধু তারাই কথা বলছে। কয়েক কদম যাওয়ার পর হঠাৎ একটা বাঁশের গুঁড়ি কেঁপে উঠে। কিন্তু ওই যুবকগুলো যখন গেছে, যুবকগুলোর কথাগুলোই শোনা যাচ্ছে। হঠাৎ করে একটা বাঁশের বাঁশের গুঁড়ি কেঁপে, মানে বাঁশটা কেঁপে উঠছে, এই ধরনের কথা বলতেছে। কেঁপে উঠেছে, কেউ পড়ে না, তবুও মাটিতে পায়ের শব্দ হয়। একজন ফিস ফিস করে বলে, আমাদের পেছনে কেউ হাঁটছে। অন্যজন হেসে হেসে বলে, ভয় পাইস না। কিন্তু সে হাসির পরে পরিষ্কারভাবে নাম ধরে ডাকা হয়, একবার, দুইবার, তিনবার, ঠিক সেই ছেলেটার নাম। মানে সে একজনে ভয় পেয়েছে, আরেকজনে ভয় পায় না, মানে হাসি হাসি। যে ছেলেটা ভয় পেয়েছে তার নাম ধরে ধরে বলতেছে। কত বড় ভয়ঙ্কর হতে পারে চিন্তা করছে। এ হচ্ছে অবস্থা। তো যারা ভূত বলতে কোনো কিছু নেই, কিন্তু আমাদের কোরআনেও আছে, ভূত বলতে কিছু আছে, কোরআনে অবশ্যই আছে। হুম, কোরআনে ভূতের কথা না, জিনের কথা বলা আছে। এই জিনেরাই আসলে সত্যিকারই ভূত হয়ে যায়। হুম, ও শরীর ঠান্ডা হয়ে যায়, একটা ছেলের শরীরটা খুব ঠান্ডা হয়ে যায়, হাত কাঁপতে কাঁপতে থাকে, হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে। সে ধীরে ধীরে বলে, ওরা আমাকে ডাকছে। ওই একটা ছেলে বলতেছে, যার হাত পা ঠান্ডা হয়ে গেছে, ওরা বলতেছে যে আমাকে ডাকতেছে ওরা। হুম, আর না, ওরা আমাকে চেনে। তার গলা ভারী হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, ভেতরটা কেউ টেনে নিচ্ছে। সে হঠাৎ অকারণে হাসতে শুরু করে। মানে ওই যে যুবক ভয় পেয়েছে, সে বলতেছে যে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ভিতরটা শুকে যাচ্ছে, তার অস্থিরতা কাজ করতেছে, এবং কি তাকে ওই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, তার থেকে কেমন কেমন লাগতেছে, এগুলো সে বলতেছে। হুম, অন্য দুজন তাকে টানতে থাকে, কিন্তু সে বারবার বাঁশবাগানের দিকে ফিরতে চায়। আর বাকি যে ২ জন ছিল, ওরা তাকে টেনে বাইর করতে চায়, কিন্তু বাইর হয়ে যেতে চাচ্ছে। কিন্তু না, যে ভয় পাইছে ওই বাঁশবাগানের দিকে চলে যাইতেছে, বাঁশের উপরে উঠে যাইতেছে। দর্শক চিন্তা করেন কি অবস্থা। আমাকে যেতে দাও, আমি ওদের কথা শুনছি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, আলো বারবার জ্বলে নিবে নিবে জ্বলে, কোনো শব্দ শোনা যায় না, হয় না, কিন্তু মনের মধ্যে চাপ কান্না ঘুমিয়ে উঠে। আর যে দুই দুই যুবক আছে, তারা মানসিকভাবে ঠিক নেই, কিন্তু তাদের একটু সাহসের কারণ তাদের ভিতরটাও কেমন
হজম হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। দর্শক, যদি এই রকম কাজ হয় তাহলে কেমন লাগবে? তাহলে ভূত বলতে কিছু নাই, এটা অনেকে বলে, কিন্তু সত্যিকারই জিনগুলোই ভূত হয়ে যায়। জিনগুলো যদি ভূত না হইতো তাহলে ভূতেই কিন্তু হয়ে যেত। তো আমরা যারা মনে করি যে জিন ভূত বলতে কিছু নাই, আমরা ভুলে আছি, আসলে সত্যিকারে ভুলে আছি। ভূতও আছে, জিনও আছে, সবই আছে, কিন্তু আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে যায় হচ্ছে, অবশেষে তাকে কোনো রকমে টেনে গ্রামে নিয়ে আসে তারা। যে ব্যক্তি বাঁশের ইয়ে দিয়ে উঠে যাচ্ছে, বাকি দুজন যুবক তাকে অবশেষে টেনে হিঁচড়ে জোর করে ধরে চাপ দিয়ে নিয়ে আসছে গ্রামে। বাড়িতে এনে শোয়ালে সে শান্ত হয়ে যায় না, রাত গভীর হলে উঠে দাঁড়ায়। মানে সে শান্ত হয় নাই তারা শোয়ানোর পরও, রাত গভীর হলে সে উঠে যায়। রাত গভীর হলে উঠে যায়, দরজা খুলতে থাকে, বাইরে যেতে চায়। সবাই তাকে ধরে রাখে, কিন্তু সে চিৎকার করে বলে, ওরা আমাকে ছেড়ে দাও, ওইখানে আমার নাম ধরে ডাকে, আমি যাই না কেন? তার শরীরে ধীরে ধীরে দাগ দেখা যায়, গাঢ় লাল আঁচড়, ঠিক যেন নখ দিয়ে টানা। কারো সাহস হয় না কাছে গিয়ে ছুতে। তার চোখে চোখ রাখলে মনে হয় সে সামনে নয়, কারো দিকে তাকিয়ে আছে, যে এখানে নেই, অন্য কোথাও আছে। চিন্তা করো, মানে লোকটাকে বাড়িতে আনার পরও ওই লোকটা আর বাড়িতে থাকতে চায় না। তাকে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে ওই জিনগুলো, তারা থাকতে চায় না। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করেন, তারা থাকতে চায় না। এবং কি সে নিশিরাত হলে বাইর হয়ে চলে যেতে চায়, সে এখানে থাকবে না, সে থাকবে না, সে চলে যেতে চায়। দর্শক, আপনারা বলুন, ছেলেগুলো কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনটা ছেলেই কিন্তু সাহসী ছিল, কিন্তু দুইজন মোটামুটি ঠিক আছে, যখন বাঁশবাগানের ভিতরে ঢুকছে, ঢোকার পরে একজন ভয় পেয়ে গেছে, কিন্তু তাকেই কিন্তু অ্যাটাক করেছে। আর যারা একটু ভয় পাইল কিন্তু মনে শক্তি সবল ছিল, তাদেরকে এতটা আঘাত করতে পারে না। আর যদি তিনজন যদি ভয় পেত তাহলে কি অবস্থা হতো? তাহলে ওই তিনজনের অবস্থাই খারাপ হয়ে যেত, আল্লাহই জানতো তারা কি বেঁচে ফিরতো কি না। কারণ যে ভয়ঙ্কর ভাবে যে এক্সপ্লেনটা করা হয়েছে, এটা খুবই ভয়ঙ্কর ভাবে। তো আমি আপনাকে এদেরকে এরকম বলতেছি, ওই লোকটার মাথায় এখন আর কাজ করতেছে না। ওই ছেলেটা বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। সে ভোর ফজর নামাজের আগেও সে চলে যেতে চায়। সে বাড়িতে থাকতে চায় না, কারোর সাথে কোনো মানুষের সাথে থাকতে চায় না। এবং কি তার সহকারী এবং কি তার বাসার যে লোক বলছে যে তার চোখের দিকে আমরা তাকাতে পারি না। তার চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, চেহারাটা এত লাল হয়ে গেছে মরিচের মতো, এত ভয়ঙ্কর ভাবে এক্সপ্লেন এরকম হয়ে গেছে। এ হচ্ছে আমাদের মানে বাস্তবতা। তো আমরা যুবকরা অনেক সময় কেউ এ ধরনের কথা বললে আমরা বিশ্বাস করি না। আসলে বিশ্বাস করতে হয় মাঝে মধ্যে। যদি বিশ্বাস না করি তাহলে বিশ্বাস না করলেই বিপদে পড়তে হবে। দর্শক, এগুলো বিশ্বাস করতে হয়। জিন বলতে আছে, ভূত বলতে আছে, ভূতটাই হচ্ছে জিন। ওই ছেলেটা মানসিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ভূতকে ভয় পাওয়ার কারণে। তারপরে গ্রামের লোক ভয়ে ওজাকে ডাকে, গ্রামের লোক ভয়ে ওজাকে ডাকে। ওজা এসে চোখ বন্ধ করে বসে কিছুক্ষণ চুপ থাকে, তারপরে বলে,
এটা কোনো দুর্বল আত্মা না। এটা কোনো দুর্বল আত্মা না। এটা কষ্ট পাওয়ার আত্মা, যার মৃত্যুর সময় কেউ পাশে ছিল না। ঝাড়ফুঁক শুরু হইতে চারদিকে হিমেল ঠান্ডা লাগে, কিন্তু শীতকাল না। বাতাস জোরে বইতে থাকে। বাতাস জোরে বইতে থাকে। বাঁশের মাথা একসাথে ঝাঁকুনি খায়। যেন কেউ খুব রেগে গেছে। দূরে কোথাও কান্নার শব্দ ওঠে। মেয়ে মানুষের কান্না, হতাশ, পরাজিত, ভাঙা গলায়। সেই কান্না শুনে আশেপাশের মানুষের গায়ে কাঁটা দেয়। মানে একজন ওঝাকে আনছে ঝাড়ফুঁকালা। আয়না সে দেখলো কতক্ষণ, চোখ বন্ধ করে তার ধ্যানে ছিল। সে দেখলো এটা আসলে কি, ঘটনাটা কি। তো সে চিন্তা করছে যে কি কারণে এরকম হইল। চিন্তা ভাবনার পরে যে লোকটার এরকম কি আত্মা তার উপরে কাজ করলো। তো আত্মাটা দেখার পরে সে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছে। সে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে বলতেছে যে আত্মাটা তাকে এত গ্রাস করে ফেলেছে, এই আত্মা চাইলেই তাকে যে কোনো কিছু করতে পারে। তো ওই আত্মাটা দেখার পরে সে বলতেছে, একে যে আত্মায় ধরেছে এই ছেলেটাকে, সে আত্মা কিন্তু সাধারণ না, অসাধারণ, ভয়ঙ্কর। যে লোকটা মারা গেছে, সে লোকটার আহ কথাই বলতেছে। তো দর্শক, যদি এই রকম অবস্থা হয়ে থাকে তাইলে কেমন হবে। এবং কি ওই জ্যোতিষ ওঝা বলতেছে একে ঝাড়ফুঁক দিতে হবে। ঝাড়ফুঁক দেওয়ার পরে, ওই সময় কিন্তু শীতকাল ছিল না, ঝাড়ফুঁক দেওয়ার পরে বাঁশ গাছের উপরে কোনো বাতাস নেই, কিন্তু লড়াছড়া করতেছে। এবং কি আশেপাশের মানুষগুলো বলতেছে যে বাতাসগুলো খুব ঠান্ডা, কিন্তু প্রচন্ড গরম সময় ওই সময়, কিন্তু বাতাস এত শীতল ঠান্ডা হয়ে গেছে, এমন ভয়ঙ্কর হয়ে গেছে। এ হচ্ছে অবস্থা। তো আমাদের এই সময় যদি আমরা এরকম ভয়ঙ্করভাবে যদি কাজ করে থাকি, এই জন্য আমরা ভয়ঙ্করভাবে চলাফেরা করি রাতের বেলা। ওঝা বলে যার মৃত্যু হয়েছে সে গর্ভবতী ছিল, তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল এই গ্রামের মানুষই। সেই রাতে সে আশ্রয় পায়নি, কেউ দরজা খোলেনি, কেউ কাছে আসেনি। সে একা বাঁশ বাগানে বসেছিল, অন্ধকার আর কষ্টে জড়িয়ে। সেইখানে তার মৃত্যু হয়। না দাফন, না জানাজা, শুধু অন্ধকারে পড়ে থাকা নিঃশব্দ দেহ। তার কান্না, তার অভিমান, তার না বলা কথা, সবকিছু এখানে আটকে যায়। কেউ দাফন না করাই, কেউ ক্ষমা না চাইয়া তার আত্মার শান্তি পায়নি। তাই সেই ডাকে, তাই কারো নাম ধরে ফিসফিস ধরে, তাই রাতে শিশুর কান্না শোনা যায়, কারণ সে মা হতে পারেনি। মজার বিষয় হচ্ছে যে মহিলাটি এখন ভূত হয়ে গেছে, সেই ছিল গর্ভবতী। ঠিক আছে, সে ছিল গর্ভবতী, কিন্তু ওই মহিলাটি বাড়িঘর নেই। সে হয়তো বা নদী ভাঙ্গনে তার ঘরবাড়ি চলে গেছে। তো চলে যাওয়ার পরে সে আশ্রয় চাইছিল ওই গ্রামের মানুষের কাছে, কেউ তাকে আশ্রয় দেয়নি। এবং কি তার পেটে একটা সন্তান ছিল, গর্ভবতী, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয়নি, খাওয়ারও দেয়নি, তাকে থাকার জায়গা পর্যন্ত দেয়নি। তো সে
প্রচণ্ড ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে সে ঘুমিয়ে না খেয়ে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু তার আত্মা যে কষ্ট পেয়েছে, তার আত্মা বলতেছে যে এই গ্রামের মানুষ আমাকে থাকতে দেয়নি, খাইতে দেয়নি, আমি এই গ্রামের মানুষকে থাকতে দিব না। এই হচ্ছে অবস্থা, মানে থাকতে দিব না। আসলে আমরা মাঝে মধ্যে আমাদের ভুল হয়, কোনো মানুষ যদি আমাদের কাছে অনাহারী বা খাদ্য খেতে আসে, খাদ্য চায়, আমাদের উচিত হয়তোবা সে অন্য আত্মাও হতে পারে, জিনও হতে পারে, কেউ যদি খাবার চায় আমাদের উচিত তাকে খাবার দেওয়া। সত্যি কথা, খাবার দিলে কি হয়, মানুষ খুশি হয়। আর যার থাকার জায়গা নেই তাকে কোনোভাবে যদি আমরা মানুষরা ব্যবস্থা করে দিতাম তাহলে ওর জন্য অনেক ভালো হতো, উপকার হতো। এই আত্মা ওই গ্রামের মানুষের প্রতি প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড রাগান্বিত, বলতেছে এই গ্রামের লোক আমাকে থাকতে দেয় নাই, এই জন্য সেই বলতেছে আমি এদেরকে ছাড়বো না। তো আমরা আরো বিশ্লেষণ করব যে ছেলেটাকে সে ডেকেছে, সে দুর্বল ছিল না, কিন্তু সেই ডাক নাম এড়িয়ে যেতে পারেনি। যাদের নাম ধরে ডাকে তাদের জন্য সে অপেক্ষা করে। ওঝা বলে এর মুক্তি দরকার, নয়তো ওই বাঁশ বাগানে কখনো শান্ত হবে না। এরপর কবর খোঁড়া হয়, নামাজ পড়া হয়, দোয়া করা হয়। গ্রামের মানুষ কাঁদে, কেউ চুপি চুপি বলে আমরা অন্যায় করেছি। সে রাতে শেষবারের মতোই কান্নার আওয়াজ শোনা যায়, খুব দূরে যান, খুব কাছে আবার, তারপর সব ধীরে ধীরে থেমে যায়। মানে ও যা বলেছে, ওই ওজা বলেছে যে ওই ওইখানের যে ছেলেটাকে ধরেছে, ওই ছেলেটার আত্মা মানে ওইখানে বাঁশ বাগানে যে কোনো একটা কিছু রেখে গেছে, মানে মানুষের মতো পচা। ও বুঝছে, আমি এখানে আরেকটা বিশ্লেষণ করি, যে গর্ভবতী মহিলাটি ওইখানে মারা গেছে, তার ওখানে হাড় গোড় যেগুলো আছে ওগুলাকে বলে গেছে, ওজা বলছে, আরে যে ওজা বলছে যেখানে মারা গেছে ওইখানে থেকে হাড় গোড় গুলো মাটিগুলো এনে তোমরা জানাজা সালাদ দাও, কবর দাও, দোয়া দুরুদ পড়ো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো গ্রামবাসীও সে কথা শুনছে, কিসিরে কইছে যদি এটা না করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব না। তো গ্রামবাসী সে অনুযায়ী কাজ করতেছে, কাজ করলো হয়ে যাবে, এভাবে তারা কাজ করলো। তো এ হচ্ছে অবস্থা। তো যখন ওকে জানাজা সালাদ দিল, দাফন দিল, কবর দিল, দোয়া দুরুদ করলো, যা সবকিছু করার পরে ওই গ্রামটা আস্তে আস্তে শান্ত হওয়া শুরু করেছে। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। আজও যে রাতে কেউ অপমান করে কাউকে কাঁদায়, কাউকে একা ফেলে যায়, সে রাতে বাঁশবাগানে গাঢ় অন্ধকার আবার গভীর হয়ে যায় ওঠে। বাতাস না থাকলেও বাঁশের পাতা দুলে ওঠে, অচেনা গন্ধ ভেসে আছে, কারো পায়ের শব্দ শোনা যায়, আবার সে ফিসফিস কণ্ঠ, এই শোনা তো রাস্তার হাঁটা। মানুষের হঠাৎ থমকে দাঁড়ায়, মনে হয় কেউ যেন পেছনে 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 হাঁটতেছে। হঠাৎ থমকে ঘুরে তাকালে কেউ থাকে না, কিন্তু মনে হয় চোখ দুটো তাকিয়ে আছে খুব কাছ থেকে। কেউ কেউ বলে আদো আলেয়া সাদা কাপড় দুলতে দেখা যায়, কিন্তু বাতাস নেই। কেউ কেউ বলে ঠিক কানের পাশে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মজার বিষয়, ওটা দেওয়ার পরে আস্তে আস্তে স্থির হচ্ছে, কিন্তু ওইখানে একটা সমস্যা রয়েই গেল। যে সমস্যাটা হচ্ছে
ওই গ্রামে যদি কেউ কাউকে হেল্প না করে, সাহায্য না করে, কেউ কারোকে উপকার না করে, যদি কারো বিপদ আপদে পাশে না দাঁড়ায়, আদৌ ওই বাঁশবাগানে বাঁশগুলো এভাবে এভাবে লড়তে লড়তে থাকে। এ হচ্ছে অবস্থা। বাঁশ পাতা এগুলো লড়াচড়া করে। দর্শক, কি ভয়ঙ্কর হতে পারে! এটা কিন্তু আমাদের সমাজে এমন একটা কালচার হয়ে গেছে যে কেউ কাউকে উপকার করতে চায়। উপকারটা যদি আমরা করতাম আমাদের ভালো লাগতো। তো মানে ওই আত্মাটা চলে গিয়ে যায়নি প্রপারলি, চলে যায়নি। যদি ওইখানে মানুষ যদি কোনো অকারেন্স করে, অন্যায় করে, সে আত্মাটা ওই অকারেন্সের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই যে মানুষের নিঃশ্বাসের, আবার মানুষের কানে বেলে নিঃশ্বাসের শব্দ শোনা যায়, পিছনের দিকে তাকালে কিছুই শোনা যায় না। তাহলে বুঝতে পারেন ভয়ঙ্কর কাকে বলে। আমরা কিভাবে ভয়ঙ্করভাবে জীবন যাপন করতেছি। দর্শক, এটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ঙ্কর একটা জিনিস, এটা যদি আমরা গুরুত্বভাবে না দেখি, না শুনি, তাহলে গল্পটা এখানেই শেষ হয়নি। সবচেয়ে বেশিরভাগ ভয়ঙ্কর কারণ যেদিন আবার কোনো অন্যায় হবে, যেদিন কেউ একা কাঁদবে, সেদিন আবার সেই ডাক শুনে যাবে। আর মনে মনে রেখো, মাঝরাতে যদি কখনো তোমাদের নাম ধরে ডাকে আসে, সবসময় উত্তর দেবে না, কারণ সবাই যে ডাকে সবাই মানুষ শুনে না। ওই মানুষ যদি, ওই গ্রামের মানুষ কোনো যদি অন্যায় করে, তাহলে অন্যায় করলেই হয়েছে, তাকে পানিশমেন্ট দিবেই। এ হচ্ছে অবস্থা। অন্যায় করা যাবে না কোনোভাবে, অন্যায় করলেই হয়েছে। তো আমরা যারা অন্যায় কাজ করি, অন্যায় করি, তো এরকম ধরনের কাজ করা যাবে না। প্রত্যেকটা কাজ ভিতরে ভিতরে। এই জন্য মাঝে মধ্যে আপনার কাছে যদি কেউ মিষ্টি খেতে চায়, মিষ্টি খাওয়াবেন, তাকে উপকার করবেন, তার সব কিছুই করবে। দর্শক, আমাদের কাজ, আমাদের এগ্রিকালচার, আমাদের সব যদি আমরা এই কাজগুলো করি, 100% ভাবে আমি বলতে পারি আমাদের কাজগুলো খুবই সুন্দর, খুবই নিখুঁত হবে। কিন্তু আদৌ পর্যন্ত নাকি ওই জায়গায় ভয়ঙ্কর ভূত আছে। ভয়ঙ্কর ভূত, ভয়ঙ্কর ভূত। তো এমনও কাহিনী হয়েছে যে আমি ছোটবেলা মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত 7টা-8টার দিকে গ্রাম অঞ্চলে। তো মাছ কিনে আমি আসতেছি, পাশে একটা হিন্দুদের শ্মশান ঘাট ছিল। শ্মশান ঘাটটা আসার সময় পিছনে মনে কিছুটা হাঁটতেছে, এরকম মনে হইতেছে কিছুটা হাঁটতেছে। তো আমি মনে করছিলাম দেশের ভিতরে কোনো কিছু হচ্ছে, বা আমার পিছনে কেউ হাঁটতেছে। তো আমি বুঝি না, কিন্তু আমার মনের আত্মা শক্তিটা খুবই ছিল, ভয়ঙ্কর ভাবে এরকম ছিল। আত্মা শক্তি আমার ভালোই ছিল, আত্মশক্তি এরকম ভালোই লাগতো। তো হঠাৎ করে আমি চিন্তা করছি, কেমন হয়ে গেল না, কেমন হয়ে গেল না। এরকম কণ্ঠ যখন আমি শুনেছি, আমারও অনেক ভয় লাগেছে। ভয় লাগার পরে জিনিসটা, তো আমি বুঝছি যে এই জিনিসটা যখন ভয় ভয় লাগছে আমার,
আমার নিজেরও অনেক খারাপ লাগছে। আমি জানার পরে আমি বুঝছি আসলে জিনিসগুলো খুবই ভয়ংকর। তো কে জানি আমার মাথা থেকে মাছগুলো ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমি সাংঘাতিক একটা ভয় পেয়েছি যে এটা কিভাবে সম্ভব। তো আমি আবার আমার হাতে একটা টর্চ লাইট ছিল। ওই টর্চ লাইটটা দিয়ে আমি আবার মাছগুলোকে খুঁজে খুঁজে নিচ্ছি। নেওয়ার পরে চিন্তা করলাম কি হলো, কি হলো, কি হলো এরকম মনে করতেছিলাম। তা আমার থেকে জিনিসটা খুবই আনকালচারাল মনে হয়েছে যে কি করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে এরকম মনে হয়েছে। তো এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না, কোনোভাবে নিতে পারতেছি না। এরকম আমার একটা খুব খারাপ লাগছে। ভয়ঙ্কর একটা ভূতের ঘটনা। এটা আদৌ আমাকে খুব কষ্ট দেয়। তো আমি কষ্ট-মষ্ট করে বাড়িতে আসলাম। কিন্তু আমি ১ সপ্তাহের মতো আমার গায়ে জ্বর ছিল প্রচণ্ড। প্রচণ্ড জ্বর ছিল। এই জ্বর পর্যন্ত চলে আসছে। এ হচ্ছে অবস্থা। বা পৃথিবীতে ভূত মানে জিন। সত্যি কথা কি? আমি যখন দেখার পরে আমি অসুস্থ হয়ে গেছি। আমার ভিতরে কোনো শক্তি কাজ করতেছে না। কোনো ধরনের শক্তি কাজ করতেছে না। আমি কোনো ধরনের কাজ করতেছি না। যে ভয়, 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 ভয় কাজ করতেছে আমার ভিতরে খুবই ভয়ংকরভাবে। তো দর্শক, এইভাবে যদি ভয়ংকরভাবে কাজ করে আমার ভিতরে আমার খুব ভয় লাগছে। খুবই কষ্ট লাগছে। এই হচ্ছে বাস্তবতা। তো আমি যে কাজটা করতে চাচ্ছি, যে কাজটা বলতে চাচ্ছি, যে কাজটা আমি করব, এই হলো অবস্থা। দর্শক, আমরা যারা এ ধরনের সমস্যার ভিতরে পড়ি, আমাদের অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। আমাদের চিন্তাভাবনার বাইরে কোনো কাজ আমরা করতে যাব না। যদি করতে যাই আমাদের বিপদ আছে। কেউ সাধ্যের বাহিরে কোনো কাজ করতে যাবেন না। যদি কাজ করতে যান আপনাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এটাই একটা কথা বলতে চাচ্ছি। যদি এ ধরনের কাজ করেন, এ ধরনের কাজ বলেন অথবা যদি এই ধরনের কাজ না করেন, আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই ভয়ঙ্কর ভূতের গল্পগুলো আমরা যেভাবে বলতেছি, তো এক্সপ্লেইন যারা আমরা করি আমাদেরও খুব ভয় লাগে। আমাদেরও পরিবার আছে, আমাদেরও সব আছে। তো আমরা যারা এই ধরনের কাজগুলো করে থাকি, আমাদের চিন্তা, চেতনা সবকিছু মিলে আমাদের একটা ভয়ঙ্কর লাগে। তো দর্শক, আমরা যদি সবসময় একটা কথা বলতে চাচ্ছি, এই ধরনের ঘটনাগুলো এভেলেবেল হচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি ১ সপ্তাহ মতো জ্বর ছিল, সুস্থ হওয়ার পরও আমি প্রায় ৬ মাসের মতো আমার কিছু আমি মনে রাখতে পারলাম না। সবকিছু কেমন ভয়ংকর, ভয়ংকর মনে হয়েছে। এ হচ্ছে অবস্থা। আমরা যারা এই ধরনের কনটেন্ট মেক করে থাকি হয়তোবা আমরা জানি এগুলো সত্যি ঘটনা, বাস্তবসম্মত। সবকিছু বিশ্বাসযোগ্য মনে হবে না আপনাদের। কিন্তু সত্যি কথা কি, এগুলো বাস্তবসম্মত এই ঘটনাগুলো হয়। দর্শক, এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটেছে তারাই বলতে পারবে, আর কেউ পারবে না। সত্যি ঘটনা। আমরা যারা এই ধরনের ঘটনাতে বিপদে পড়ি আমরাই জানি। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, আপনাদের যদি ভূতের গল্প শুনতে ভালো লাগে, এই ধরনের ভিডিও ভালো লাগে,
আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক করে সবার কাছে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।